Bismillahirrahmanirrahim. Hello and welcome to the BGS class. This is Hashim Reza from Srishti Central School and College Rajshahi, Senior Teacher of Bangladesh and Global Studies. I hope you are practicing much and you are studying your book properly because second semester exam will be held very soon. What about your BGS lesson? Are you studying it properly? Good. তো ঠিক আছে আমি আই এম ওয়েল টু। তো ঠিক আছে আমরা আজকে আলোচনা করবো, বেশি কথা পড়িয়ে লাভ নাই। আলোচনা আমাদের তোমরা জানো ইউনো ভেরি গুড দ্যাট উই আর স্টাডিং ইউনো ডিসকাসিং চ্যাপ্টার কত অষ্টম অধ্যায় বলছ পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করছি। পঞ্চম অধ্যায় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি ধারাবাহিকভাবে। শিখি যা যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে যদি ক্লাসগুলো দেখাও আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে। আলোচনার আগে আমি জানতে চাই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজে সমাজবিজ্ঞানে কি বলেছে, কে বলতে পারে? গুড। উদ্যান কৃষিভিত্তিক সমাজে সমাজবিজ্ঞানীরা বলেছেন যে মেয়েরা কৃষিকাজে ভেরি গুড। ওকে, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে? তুমি বলো। পারলে না, পারতে হবে। তাহলে কি বুঝলাম যে তোমার পড়াশোনা ভালো হয়নি। ওকে, তুই বলো। ভেরি গুড, 1492 সালে। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করছি আরেকটি উদ্দীপক, যেটা খুবই একটি সিম্পল উদ্দীপক। ভালো মনোযোগ সহকারে শোনো। দেখো তোমাদের উদ্দীপক চলে আসছে। সুমনের দাদা বলেন একসময় মানুষ কি ছিল? সুমনের দাদা বলেন একসময় মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, প্রকৃতির উপরে, অর্থাৎ আদিমকালের কথা বলছেন। তারপরে কি হলো? বেঁচে থাকার প্রয়োজনে মানুষ সমাজ গঠনের কাজ শুরু করেছিল। তারপরে কি হয়েছিল? খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। তিনি আরো বলেন ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতায় সমাজের মূল ভিত্তি। ঠিক আছে, তিনি আরো বলেন ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতায় সমাজের মূল ভিত্তি। এই যে উদ্দীপক। তাহলে প্রশ্ন ক নম্বর প্রশ্ন দেখা চলে আসছে, সমাজ জীবনের ভিত্তি কি? কে বলতে পারে সমাজ জীবনের ভিত্তি কি? গুড, সমাজ জীবনের ভিত্তি হচ্ছে পরিবার। ভেরি গুড। ওকে, তাহলে দেখো ক নম্বর প্রশ্ন, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের শ্রেণীভেদ অর্থাৎ এটা শ্রম বিভাগ কিরূপ ছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে শ্রম বিভাগ কিরূপ ছিল? তাহলে তোমার দেখবা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে একদল কি করছে? পশু পালন করছে, খাদ্য সংগ্রহের জন্য যাচ্ছে, অর্থাৎ শিকারে যাচ্ছে পুরুষেরা, আর মেয়েরা পণ্য সংগ্রহ করতে যাচ্ছে। তা আমরা বলবো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে মানুষ সাধারণত বন জঙ্গল গুহায় বাস করত এবং তারা তাদের নিত্য প্রয়োজন অর্থাৎ খাবার মেটানোর জন্য, ক্ষুধা নিবারণের জন্য তারা কি করত? বন জঙ্গলে ঘুরে বেড়াতো, অর্থাৎ তারা খাদ্য অনুসরণ করত। পুরুষেরা যারা ছিল তারা কিন্তু একটা শক্তিশালী লোকের, মানুষের তত্ত্বাবধানে তার নেতা সে ছিল নেতা, তার নেতৃত্বে কিন্তু তারা শিকারে বেরোতো, অর্থাৎ তারা পশু শিকার করতো। আর মেয়েরা কি করতো? ফলমূল সংগ্রহ করতো। এই হচ্ছে দুটা শ্রম বিভাগ। ওকে, তাহলে কোনো সমস্যা আছে? না। গুড। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন, সুমনের দাদা কোন সমাজকে নির্দেশ করেছেন? ব্যাখ্যা করো। তাহলে সুমনের দাদা কোন সমাজকে নির্দেশ করেছেন? বোঝা যাচ্ছে কি শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজকে নির্দেশ করেছেন। তাহলে সুমনের দাদা আমরা বলবো কয়টা প্যারায়? 4টা প্যারায়। সুমনের দাদা শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজকে নির্দেশ করেছেন, নির্ণেতা ব্যাখ্যা করা হলো। এটা একটা প্যারা। তো সেকেন্ড প্যারায় বলবো সুমনের দাদা বলেন একসময় মানুষ অসহায় ছিল, তারা কি করত? তারা বন জঙ্গলে
তারা প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল এবং বেঁচে থাকার প্রয়োজনে সংঘবদ্ধ বসবাস করত এবং খাদ্য সংগ্রহে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য দলবদ্ধে বসবাস করত। এটা তিনি বলেছেন। তাহলে আমরা পড়লাম তারা হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে এবং খাদ্য সংগ্রহের প্রয়োজনে তারা দলবদ্ধভাবে বসবাস করত। তাহলে এটা হিংস্র প্রাণী শিকারের জন্য এবং তাদের আক্রমণের থেকে বাঁচার জন্য বা শিকারের জন্য দুটো ইয়ে আছে। কারণ মানুষ তখন অসহায় ছিল প্রকৃতিতে, তাই না? আর জন্তু জানোয়ার, হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ ছিল গোটা বনাঞ্চল, অর্থাৎ চারদিকে সব বন। তো এই সময় মানুষ কোথায় বাস করতো? বন জঙ্গলে। তাহলে আমরা বুঝতে পারছি এটি কি শিকার ও খাদ্য সংগ্রহী সমাজের ইঙ্গিত করছে। তার আমাদের সেকেন্ড প্যারা হয়ে গেছে। এবার আমরা কোন প্যারা বলবো? থার্ড প্যারা। থার্ড প্যারাতে বলবো আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি, কি পড়েছি? সমাজের স্তরকে অথবা সমাজের পরিবর্তনকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। এই স্তরগুলোর একটি অন্যতম হলো, অর্থাৎ প্রথম যে স্তর আছে সেটা হচ্ছে কি? শিকার ও খাদ্য সংগ্রহী সমাজ। এই সমাজে মানুষেরা কি ছিল? অসহায়। দেখুন মিলে যাচ্ছে। সুমনের দাদা বলেছিল মানুষ ছিল অসহায়। তারা কি করেছিলেন? তারা বেঁচে থাকার প্রয়োজনে সমাজ গঠনের কাজ শুরু করেছিল এবং খাদ্য সংগ্রহ হিংস্র প্রভুর আক্রমণ থেকে বাঁচার জন্য দলবদ্ধভাবে বসবাস শুরু করে। তা আমি বলছি যে এখানেও শিকার ও খাদ্য সংগ্রহী সমাজে মানুষ কি করতো? সংঘবদ্ধভাবে বসবাস করতো, দলবদ্ধভাবে, দলে তারা শিকার করতে যেত। কেন? হিংস্র পশু, হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য, ঠিক আছে? এবং তারা শিকারে বের হতো, ঠিক আছে? আর কি করতো? তারা শিকারের জন্য অস্ত্র ব্যবহার করতো 3টি। একটি হচ্ছে মাছ ধরার হারপুন, তারপর হাড়ের সুই, আর কি? আর এটা হচ্ছে পাথরের হাতিয়ার, ঠিক আছে? এই তাহলে এই হাতিয়ারগুলো নিয়ে তারা কি করতো? শিকারে বের হতো। তাহলে আমরা মিল পাচ্ছি কিন্তু এখানে বললাম যে দলবদ্ধ বসবাস করতো, অসহায় ছিল, তারা অসহায়ত্ব এবং হিংস্র জন্তু জানোয়ার থেকে বাঁচার জন্য তারা দলবদ্ধ বসবাস করত এবং দলে দলে তারা শিকারে যেত। তাহলে এটা আমরা এখান থেকে পাঠ্যপুস্তক এবং যে উদ্দীপক সেটার সাথে আমরা মিল পাচ্ছি না? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে এটি শিকার ও খাদ্য সমৃদ্ধি সমাজের ইঙ্গিত করছে। বুঝতে পারি না? ওকে। তো ঘ নম্বরে কারো কোনো সমস্যা আছে? ঘ নম্বরটা সুমনের দাদার সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো। সুমনের দাদার সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে সুমনের দাদার সর্বশেষ উক্তিটি কি ছিল? সর্বশেষ উক্তিটি ছিল ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতায় সমাজের মূল ভিত্তি। ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতায় সমাজের মূল ভিত্তি। তাহলে আমরা বলবো যে সুমনের দাদার সর্বশেষ উক্তিটি নিম্নে বিশ্লেষণ করা হলো। তারপরে আমরা বলবো সেকেন্ড পারাতে সুমনের দাদার কি উক্তি ছিল? ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতা ছিল সমাজের মূল ভিত্তি। এটা বলার পরে আমরা বলবো আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি থার্ড প্যারাতে বলবো কি পড়েছি? মানুষ প্রাচীনকালে সংঘবদ্ধভাবে বসবাস করত, প্রকৃতিতে ছিল তারা অসহায়, নিজেদের প্রয়োজনে তারা পরস্পরের সাথে সংঘবদ্ধভাবে বসবাস করত, নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য, খাদ্য সংগ্রহের জন্য, এইসব উপায়ে। আর আমরা জানি দলবদ্ধভাবে বা অথবা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। এভাবে আস্তে আস্তে তারা সমাজ গঠন করে এবং সমাজের নির্দিষ্ট কী রয়েছে? ঐক্য রয়েছে, বন্ধুত্ব রয়েছে। এখানে মানুষ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তারা সমাজ গঠন করেছে। কেন? উদ্দেশ্য হচ্ছে এই সংঘবদ্ধতা, আর এই সংঘবদ্ধতার পেছনে রয়েছে কি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজেদের স্বার্থ, নিজেদের নিরাপত্তা। বোঝা গেল? তাহলে আমরা কি করছি দেখো, বলছি যে ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতা সমাজের মূল ভিত্তি। ঐক্য, বন্ধুত্ব এবং সংঘবদ্ধতা, অর্থাৎ প্রাচীনকাল থেকেই মানুষের ভিতরে একটা ঐক্য ছিল, এখনো আছে। কারণ একটি সমাজ, কয়েকটি পরিবার নিয়ে তো একটি সমাজ, সেই সমাজের মধ্যে আমরা দেখি যে প্রত্যেকের সাথে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, ঐক্য রয়েছে, বন্ধুত্ব রয়েছে। এই বন্ধুত্ব ঐক্য আছে বলে কিন্তু একটি সমাজ, চারপাশের মানুষ কয়েকটি বাড়ি মিলে তো একটি সমাজ, এটা আছে বলে কিন্তু সমাজ। এই সমাজটা আগে ছিল, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ মানে কি? একজনের যদি বিপদ হয় তাহলে সকলেই ছুটে আসে, এটা হচ্ছে সংঘবদ্ধ, অর্থাৎ সকলে একসাথে একই উদ্দেশ্যে কাজ করছে।
এটা হচ্ছে সমাজ গঠনের ধাপের প্রক্রিয়ার কথাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? শরীফের দাদা সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আমরা বলবো যে আমরা বুঝে পেয়ে গেছি যে শরীফের দাদা সর্বশেষ উক্তিটি হলো সমাজ গঠনের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সমাজ গঠনের প্রক্রিয়ার কথা বলবো। সুতরাং বলা যায় যে শরীফের দাদার সর্বশেষ উক্তিটির মাধ্যমে সমাজ গঠনের যে প্রক্রিয়া সেটির কথা বলা হয়েছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? ওকে, ভেরি গুড। তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা অবশ্যই তোমরা কি করবে? অবশ্যই তোমরা গ নাম্বার হোমওয়ার্ক, গ নাম্বার প্রশ্নের উত্তর লিখে সবাই নিজ নিজ গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, আর যাওয়ার আগে এটা বলতে যাই, আমরা সকলেই সদা সত্য কথা বলবো, মিথ্যা কথা পরিহার করবো। মিথ্যা কথা অবশ্যই এটি ইহকাল পরকাল দুটোতেই যেমন সম্মানের হানি, তেমনি আমরা এখান থেকে বাঁচতে পারবো না। তো আমাদের বেটার ইকুইপমেন্ট, আমাদের ইহকাল পরকালের শান্তির জন্যই আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিব এবং সত্যি কথা বলার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে সবার উপস্থিত হয়ে ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।